আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ব্যবসায়ীরা যে খাবার বিক্রি করছেন মানে সেটা গুণগত মান আছে কিনা সেটা দেখাও যেমন একটা কাজ, উপরন্তু ক্রেতা যারা মানে কনজিউমার যারা কিনছেন, কাস্টমার যারা কিনছেন তাদেরকেও সচেতন করাটাও আমার কাজ। সব সাফল্যের মাঝে লুকিয়ে থাকে পরিশ্রম, সব হাসির পেছনে আছে চোখের জল আর লড়াইয়ের গল্প। আজ চারজন দিদির জীবনেও এগিয়ে চলার অনেক অধ্যায় আছে, যা অতিক্রম করে তারা আজকে হাসি মুখে এই মঞ্চে উপস্থিত হয়েছে। মূলত কাজটা কি স্বপ্নাঞ্জলি, তোমার কি করতে হয়? প্রধানত খাদ্য গুণ এবং সুরক্ষা আইন 2006 এই আইন অনুযায়ী আমাকে কাজ করতে হয়। আমার কাজের খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফিল্ড ভিজিট আর ইন্সপেকশন। ব্যবসায়ীরা যে খাবার বিক্রি করছেন মানে সেটা গুণগত মান আছে কিনা সেটা দেখাও যেমন একটা কাজ, উপরন্তু ক্রেতা যারা মানে কনজিউমার যারা কিনছেন, কাস্টমার যারা কিনছেন তাদেরকেও সচেতন করাটাও আমার কাজ। কি দেখে কিনবো, কিভাবে কিনবো সেটাও আমার একটা কাজের মধ্যেই পড়ে। আমরা সেটাকে চেষ্টা করি যেন নলেজ গ্যাপটা না হয়। যদি একটু সচেতন হওয়া যায়, যদি একটু সার্ভিলেন্স করা যায়, যদি সব কিছু নোটিশে রাখা যায়, তাহলে দেখা গেছে যে এই খাদ্য রিলেটেড যে শরীর খারাপ, ফুডবোর্ন ডিজিজ বা এইগুলো থেকে আমরা অনেকাংশে আমরা বেঁচে যেতে পারি। মেইন ডিজিজটাই তো খাদ্য রিলেটেড। একদম, যা ইনটেক করছো সেখান থেকেই তোমার ডিজিজগুলো আসছে, তো সেটাই তো মেইন ব্যাপার। একদম, তুমি বলছো ফার্ম টু প্লেট, একদম। তো তোমরা ফার্মে যখন যাও তখন তোমরা মেইনলি কি চেক করো? ফার্ম মানে পেস্টিসাইড দেওয়া আছে না, ওটা আমাদের আওতায় এখনো আসেনি। ওকে, ওটা চাষিদের হাত থেকে বেরিয়ে যাওয়ার পরে যে মুহূর্তেই ওটা স্টোরেজ মার্কেটে যাচ্ছে বা প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে সেখান থেকে তোমাদের আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে। হুটহাট করে ভিজিট করতে হয়? হ্যাঁ, আমাদের হুটহাট করে ভিজিট করতে হয়। তাদের কোয়ালিটি অফ ফুড কি করে বুঝছো? কোয়ালিটি অফ ফুডটা আমরা ওটাকে স্যাম্পল কালেক্ট করি, করে আমরা ওটাকে ল্যাবে পাঠাই। ল্যাব থেকে যে রিপোর্ট আসে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করি। ওকে। অফিস আওয়ার্স বলে আমার কিছু নেই, আমাকে সকাল 6টাতেও বেরোতে হয়েছে, কিন্তু চাকরিটা আমার প্যাশন, মানে এটা আমার একটা গর্বের জায়গা যে আমি সাধারণ মানুষের এত কাছে গিয়ে কাজ করতে পারছি। থ্যাংক ইউ স্বপ্নাঞ্জলি, তুমি আজকে এসছো তোমার বিজি শিডিউল থেকে। থ্যাংক ইউ। কি করো তুমি সাথে? আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, মানে পেশাগত দিক থেকে এখন একজন বলতে পারো ব্লগার, যেটা খুব কম সময়ে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। কি নিয়ে ব্লগ করো? লাইফস্টাইল, মানে ডেইলি লাইফস্টাইল। আর কোথাও গেলে মানে স্পেশাল জায়গায় যেগুলো ধর্মস্থান বেসিক্যালি আমি ওখানে যাই বেশি। হঠাৎই মহাকুম্ভ এলো, পুরো ফ্যামিলি, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি, আমার মা, আমার হাজবেন্ড, ননদ সবাই মিলে, মাসি, একটা বাসে করে গেছিলাম, অনেকজন ছিলাম বাসের মধ্যে। আর মহাকুম্ভের মধ্যে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, সেটা সবাই জানে। ওই রকম পরিস্থিতিতে আমরা একটা রাস্তার মধ্যে, ইউপিতে একটা রাস্তাতে 2 দিন পুরো বাসের মধ্যে কাটিয়েছিলাম। সে মানে খুবই একটা হিস্ট্রি বলতে পারবো, জীবনে একটা মনে থাকবে। সেই সময়টা যে পরিস্থিতিতে আমরা ছিলাম, খাওয়া দাওয়ার কষ্ট বলো, মানে যা কিছু, তখন থেকে না আমি ব্লগ শুরু করি। তখন পৌঁছে যাওয়ার কথা ছিল, আমরা এসেছি প্রয়াগরাজে যাব বলে স্নানের উদ্দেশ্যে, জানি না কতদূর কি সম্ভব হবে। ভিডিও করে ফেসবুকে আপলোড করেছিলাম, প্রচণ্ড ভাইরাল হয়েছিল, কারণ তখন মহাকুম্ভে মানে সবাই পছন্দ করছিল যে কি হচ্ছে না সব জানতে। লাইভ আপডেট, আমাদের গত 2 দিন ধরে রাস্তায় থাকার পরে আমাদের গাড়ি আজকে ছেড়েছিল কুম্ভ মেলায় যাওয়ার জন্য, কিন্তু ওখানে প্রচণ্ড দুর্ঘটনার জন্য আবার রিটার্ন আসছি, জানি না আবার কবে গাড়ি ছাড়বে। আর তোমাদের জ্যামটা দেখাই, এই দেখো। ওখান থেকে আমার একটু কনফিডেন্স শুরু হয় যে না, আমি ভিডিও করলে চলবে বা চলতে পারে। তারপর থেকে আমরা যেখানে ঘুরতে গেছি, যেখানে যা করেছি, এই রিসেন্টলি মানে 2-3 দিন আগে আমার বৃন্দাবন থেকে ঘুরে এলাম। রাধে রাধে নন্দী, তুমি নন্দী, হর হর মহাদেব। বৃন্দাবনে আবার আসতে পারবো? প্রচুর মন্দিরে গেছি ভিডিও করে, মানুষকে দেখাতে পেরে। কোন কোন তীর্থস্থানে যাওয়া হয়েছে এখন অবধি? আমরা মহাকুম্ভে গেছিলাম, পুরী গেছি, সোমনাথ, দ্বারকা, আর বৃন্দাবন 2বার গেছি বিয়ের পর। 1.5 বছরের মধ্যে এত কিছু ঘোরা হয়ে গেল? কিছু ঘোরা হয়ে গেছে, সিকিম গেছি, তোমার কত ঘোরাচ্ছে, দার্জিলিং, গ্যাংটক, সব এগুলো হয়ে গেছে। আমার হাজবেন্ডও আজকে এসছে, ওর জন্য এত কিছু দেখতে পেরেছি, এত কিছু দেখাতেও পেরেছি মানুষজনকে, এত মানুষের ভালোবাসা পেয়েছি। প্রায় 20 লক্ষের বেশি এখন আমার পরিবার বলতে পারো সোশ্যাল মিডিয়ায়, সবই রাধারানী কৃপায়। তাহলে সাথে জীবনটা ভালোই কাটছে, জীবনটা খুব 1.5 বছর সুন্দরই কাটছে, ঘোরা ফেরা আনন্দ, এত জায়গায় ঘোরা হয়ে গেল। একদম, বিয়ের আগে যে কথাই বলতে পারতো না সে এত বকবক করা শিখে গেল। মহাকুম্ভ আমার জীবন বদলে দিয়েছে। পঞ্চবতী 3500 মহিলাকে জৈব সার দিয়ে চাষ করা শিখিয়েছে।
আমাদের দিনে দিনে জমির উর্বরতা কমে যাচ্ছে, দেশি ধানের চাষ হারিয়ে যাচ্ছে। কি করে এটাকে ফেরা যায়? আগে তো আমাদের পূর্বপুরুষরা দেশি ধানের চাষ করতেন এবং জৈব দিয়ে চাষ করতেন, সেজন্য আমাদের পরিবেশ ভালো ছিল এবং আমাদের জমির উর্বরতা বেড়ে যাচ্ছিল, জল ধরে রাখার ক্ষমতা এবং জমিতে বিভিন্ন রকমের ছোট ছোট অণুজীবগুলো জন্ম নিয়েছিল। এখন রাসায়নিক ব্যবহারের ফলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, জমি পাথরের মতো শক্ত হয়ে গেছে। এগুলো আমরা আলোচনা করতাম আমাদের এসএসজি দলের দিদিরা, প্রধানের দাদা দিদির সাথে এই কথাগুলো আমরা শেয়ার করলাম। ঠিক আছে, তোমরা কি করতে ইচ্ছুক? বলে হ্যাঁ, আমরা করতে ইচ্ছুক। তখন প্রধানের দাদা দিদিরা আমাদেরকে বীজ এনে দিলেন, কেরালা সুন্দরী বলে একটা ধানের বীজ। তো এই ধানের বীজ আমরা চাষ করলাম একটুখানি, এই 500 গ্রাম করে। ওটা একটা জমির এক কোণাতে লাগালাম, দেখলাম যে খুব ভালো হয়েছে। পরের বছর ওটাকে রেখে দিলাম। ওই বীজ রাখার পরে যখন ওটা বেশি হয়ে গেল, তখন আমাদের তো বেশি জমি লাগবে, তখন বাড়ির গুরুজনরা দেশি ধান হবে না ওই করে আমাদেরকে জমি দেওয়া হলো না। তখন কয়েকজন দিদি, এতজন দিদিদের মধ্যে 4-5 জন দিদি চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছিল। তো একজন করে দিদি 10 কাঠা জমিতে যখন বীজটা বাড়লো তখন চাষ করতে শুরু করেছিলাম কয়েকজন দিদি। যেখানে এখন রাসায়নিকের চাষ হচ্ছে, জৈবতে চাষ হচ্ছে না, ওখানে আমাদের নয়াগ্রাম ব্লকে ওখানে বিভিন্ন জিপি থেকে ওখানে আনা হয়েছিল দিদিদেরকে, যে দেখো এই গ্রামে এখনো জৈবতে চাষবাস করছে এবং দেশি ধান ফিরিয়ে নিয়ে এসেছে। এই যে বার্তা সমাজের কাছে তোমরা পৌঁছে দিচ্ছ এবং এই যে আজকে তোমার কথা যারা শহরে থাকেন, চাষবাস করেন না, চাষিদের উপরে নির্ভর করে থাকেন, আমরা চাই সবার জন্য তাদের একটা সুরক্ষিত খাবার, ভালো সুস্থ খাবার আমরা যেন পৌঁছে দিতে পারি। জীবনের প্রতি মুহূর্তে প্রচুর বাধা। আমার একটা প্রচুর কঠিন রোগ আছে, আমার থাইরয়েড, প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। আমার 2 বার অপারেশন হয়েছে। এত সব করেও আমি একটা ভালো প্রফেশনে আছি। আমি সিনিয়র পিএইচএন নার্সিং স্টাফ। আমার আন্ডারে আমার 26 জন এএনএম আছে, 15 জন সিএইচও আছে, 116 জন আমার আশা দিদি আছে। তা সত্ত্বেও 2টো প্রাইমারি হেলথ সেন্টার আর একটা রুরাল হসপিটালের যাবতীয় দায়িত্ব। তুমি নিজে অসুস্থ কিন্তু তুমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ এত মানুষের জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য। আমি সকাল 9:30টায় ডিউটি বেরিয়ে যাই, সন্ধ্যে 6টায় আমি বাড়ি। তোমার নিজের ট্রিটমেন্ট তুমি কখন করছো? যেমন টাটা মেডিকেল সেন্টার আমার ডেট দেয়, আমি অ্যাপয়েন্টমেন্ট করে আসি। এখন কি অবস্থায় আছো? আমার প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, অ্যাকচুয়ালি আমার পুরো হোল থাইরয়েডটা কেটে বাদ দিয়ে দিয়েছিল প্রথমবারটা যখন আমার ধরা পড়ে 2019 সালে। 19 সাল যেতে না যেতে 2021 সাল আসতে না আসতে আমি আবার ফিল করলাম টায়ার্ড হয়ে পড়ছি, বিপি কমে যাচ্ছে, খুব দুর্বল হয়ে পড়ছি, অসুস্থ লাগছে, অল্পেতেই ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই জায়গাটায় আমি ফিল করলাম একটু ফুলে ফুলে যাচ্ছিল। তো আমি আবার টাটা মেডিকেলে আসি, এফএনএসি করেছি, ইউএসজি করেছি, তারপরে এফডিজি পেট স্ক্যান করে একটা কালার ডাই যেটা ইঞ্জেকশনের মাধ্যমে দেয়, হোল বডিতে ওটা ছড়িয়ে পড়ে, যেখানে ক্যান্সার সেল থাকে ও কালারটা ধরে নেয়। তারপরে আমার ডায়াগনোসিসটা হলো, দ্বিতীয়বার আবার আমার লিম্ফ ডিসেক্টমি হলো, সিলেক্টিভ লিম্ফ ডিসেক্টমি। পুরো যতগুলো ইনফেক্টেড লিম্ফ নোড আছে সব কেটে বাদ দিয়ে দিল। এত কিছুর মধ্যেও আমি আমার প্রফেশনটাকেও এমনভাবে চালিয়ে যাচ্ছি, আমার ডেজিগনেটেড হায়ার অথরিটি ওনারা আমাকে প্রশংসা করে। তোমার কি মনের জোরটা খুব বেশি? আমার প্রচুর। ভেরি গুড।